কথা মনে হয়। এই দুইয়ের মধ্যে পজিটিভ নেগেটিভের মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে, আর আছে বিরমণ। তার মধ্যে দিয়ে ঠাকুর বলছেন ঠাকুর বলছেন এর মধ্যে দিয়েই এই পজিটিভ নেগেটিভের আকর্ষণ বিকর্ষণ বিরমণের মধ্যে দিয়েই আকুঞ্চন প্রসারণ বিরমণ এর মধ্যে দিয়েই ঠাকুর বলছেন কি স্পন্দন উদ্ভাসিত হয়ে উঠল। স্পন্দন মানে ভাইব্রেশন, স্পন্দন মানে একটা শক্তি। শক্তি থেকেই অস্থি হয়, অস্থি থেকেই বস্তু হয়। মূলে কিন্তু স্পন্দন, এটাকে বলে কমোশন, এটাকে বলে ভাইব্রেশন, এটাকে বলে নাদ, এটাকে বলে নূর, এটাকে বলে লোগস। এই স্পন্দনের ঠাকুর বলছেন ক্রিয়া প্রতিক্রিয়া চলে। কোনোটা ভাইব্রেশন ছোট, কোনোটা বড়, ওয়েভলেন্থ কম আর বেশি, কোনোটা শব্দ বেশি শব্দ কম, কোনোটা খুব বেশি কাঁপে কোনোটা কম কাঁপে। ঠাকুর বলছেন স্পন্দনে স্পন্দনে আবার ক্রিয়া প্রতিক্রিয়া হয়, একটার সাথে ধাক্কা লাগে। এইভাবে ঠাকুর বলছেন পরস্পর সংঘাত সংযোগ বিয়োগের মাধ্যমে কম্বিনেশন হলো, পারমিশন হলো, সংঘাত আসলো, সংযোগ হলো, আবার যোগাযোগ হলো। এই যোগ বিয়োগের মধ্যে দিয়ে গুণিত হয়ে স্পন্দনটা চলতে লাগলো ছন্দায়িত তালে। এক একটি ছন্দ এক এক রকম, যেমন বীণার সুর বহু রকম আছে, এইরকম স্পন্দনের সুর বহু রকম। কিন্তু আমরা সেই জন্য আমরা কোনো জিনিস একরকম দেখি না পৃথিবীতে, প্রত্যেকটি বিশিষ্ট। ঠাকুর বলছেন সমজাতীয় বিশিষ্টের এই গুচ্ছকেই বলা হয় বর্ণ। প্রত্যেকটাই বিশিষ্ট, আলাদা আলাদা। এই বিশিষ্টের মধ্যেও আবার ভাগ আছে, তাদের মধ্যে কিছু কিছু মিল আছে। এই সমজাতীয় ঠাকুর বলছেন সমজাতীয় বৈশিষ্ট্যের এই গুচ্ছকেই বলা হয় বর্ণ। কথাটা খুব শক্ত। সমজাতীয় বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আপনারও আছে, আমারও আছে, একটা চোরেরও আছে, একটা ডাকাতেরও আছে, একটা লম্পটেরও আছে। কিন্তু যেসব বৈশিষ্ট্যগুলো সাধারণত এক এক জাতি হয়, কম বেশি একটু ফারাক হয় হয়তো, এই বৈশিষ্ট্যের গুচ্ছগুলিকে এক একটা গ্রুপ হলো, গুচ্ছগুলিকে বলেন ঠাকুর বর্ণ। এবং এটাকে ইংরেজিতে বলেছেন ঠাকুর ভ্যারাইটিস অফ সিমিলার ইনস্টিংস, গ্রুপিং অফ ভ্যারাইটিস অফ সিমিলার ইনস্টিংক্ট। সমজাতীয় বৈশিষ্ট্যের গুচ্ছকেই বলা হয় বর্ণ। খুব শক্ত জিনিস, চিন্তা করতে হবে, ভাবতে হবে। একটুখানি ধীর স্থির না হলে এসব বুঝেও যায় না। সংস্কার দরকার, কুলসংস্কৃতিও ভালো হওয়া দরকার। ইন্টারপোলেশন হলে বোঝা যাবে না ঠিক ঠিক মতো। শুদ্ধ চরিত্র যাকে বলে, শুদ্ধ মানুষ, সাত্ত্বিক মানুষ যে যত বেশি হয়, এগুলি তার মাথায় তত আসে, সে তত বুঝতে পারে। ঠাকুর বলছেন সমজাতীয় বৈশিষ্ট্যের এই গুচ্ছকেই বলা হয় বর্ণ। ইংরেজিতে বলছেন গ্রুপিং অফ ভ্যারাইটিস। এই ভ্যারাইটিস বৈশিষ্ট্যের যে গ্রুপিং হলো, সমজাতীয় হলো, কিসের? সিমিলার ইনস্টিংক্ট, একই রকম বৈশিষ্ট্যের, সংস্কারের, সেটাই হলো বর্ণ। এই এক একটা গুচ্ছকে এক একটা বর্ণ বলে। ঠাকুর বলছেন এটা সৃষ্টির মধ্যে অনুসৃত। তাহলে প্রশ্ন আসতে পারে, সৃষ্টির মধ্যে অনুসৃত হইলে দাদা
এই যে আমরা একটা শ্লোক পড়ি গীতাতে, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসু। এটা কেন? ময়া সৃষ্টং, আমার দ্বারা সৃষ্ট হয়েছে, আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম দ্বারা, গুণ এবং কর্মের বিভাজন করে। এই কথা কে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন। দেবপ্রসাদ মুখার্জিরা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আপনার কথা তো কন্ট্রাডিক্টরি রয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বর্ণং আমি সৃষ্টি করেছি, আর আপনি বলছেন এটা সৃষ্টির মধ্যেই অনুসূত। এটা শ্রীকৃষ্ণ করে নাই, এটা সৃষ্টির মধ্যে রয়ে গেছে। সৃষ্টির মধ্যে রয়ে গেছে মানে একটু আগে আমি বললাম স্পন্দনের মধ্যে রয়ে গেছে। ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ আ ওয়ার্ড, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ আ লোগস, ইন দ্য বিগিনিং দেয়ার আর সাউন্ড, ইন দ্য বিগিনিং দেয়ার ইজ ভাইব্রেশন, ইন দ্য বিগিনিং দেয়ার স্পন্দন, স্পন্দন, শুধু স্পন্দন, 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 স্পন্দনের মধ্যে রয়ে গেছে। এই স্পন্দনগুলো পরস্পর আকর্ষণ বিকর্ষণের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়লো গ্রুপিং হয়ে। সেজন্য বলে সৃষ্টির মধ্যে এটা অনুসূত হয়ে। ময়া মানে শুধু শ্রীকৃষ্ণ নয়, ময়া মানে পৃথিবীর আদিতে যিনি ছিলেন। ময়া আমার দ্বারা, আমার দ্বারা মানে আমি মনে করি, এটা আমার কথা, ওই কম্পন, কম্পনের এই বিভিন্ন ছন্দ, বিভিন্ন ওয়েভলেংথ, বিভিন্ন আকর্ষণ বিকর্ষণ পরস্পরের প্রতি, কোহেশন আর্যের দরুন এরকম বৈশিষ্ট্য সমন্বিত গুচ্ছ সৃষ্টি হয়েছিল। কথাটা খুব শক্ত কিন্তু খাঁটি। সেজন্য ঠাকুর এটাকে বলেছেন সৃষ্টির মধ্যেই এটা অনুসূত। এই জন্য এই মেসেজের ওই বাণীটা, ইন দ্য বিগিনিং the commotion, the booming commotion of existence that rolls in the bosom of the beyond. এটা ঠাকুরের বাণীটা আছে, এটা বাংলাও আছে। ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বিগলিত সত্তা সংবিদ্ধ সংঘাত কম্পিত ছন্দে ভাসমান শক্তি শরীরের প্রতিধ্বনি আদিবাগ সৃষ্টির প্রথম প্রগতি। এই বর্ণাশ্রম নিয়ে বেশি কথা কইতে গেলে মাথায় ধরে না, ধরা সম্ভব নয়। তবে এটুকু বুঝি যে বিভিন্ন প্রকৃতির রোগ রয়ে গেছে বিশ্বের মধ্যে, বিভিন্ন মেয়ে মানুষ রয়ে গেছে, বিভিন্ন পুরুষ মানুষ রয়ে গেছে, বিভিন্ন পুরুষের বিভিন্ন দিকে ঝোঁক আছে, ইনক্লিনেশন যাকে বলে, আসক্তি। এই আসক্তিটা কোত্থেকে আসলো? আসক্তি আসছে সেই স্পন্দন থেকে। প্রশ্ন করা হলো ঠাকুরকে, এই স্পন্দন কবে থেকে আসছে? এটা কি বৈদিক যুগ থেকে আসছে নাকি কোত্থেকে আসছে, কবে থেকে আসছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, একজন প্রশ্ন করেছিলেন বৈদিক যুগের পূর্বে বর্ণাশ্রম কিভাবে ছিল। বৈদিক যুগ মানে আজ থেকে ৫-৭ হাজার বছর আগের কথা। সেখানেও কি বর্ণাশ্রম ছিল? বর্ণাশ্রম আসলো কেমন করে? হাউ ইট ইভলভস? ঠাকুর বলছেন, আমার কথা নয়, এটা আছে আপনার কত খণ্ডে আলোচনাতে বলছি আমি, এটা আছে 18 নম্বর আলোচনার প্রসঙ্গের মধ্যে, 24/1/1950 সালে। কি বলছেন ঠাকুর? ঠাকুর বলছেন আগে সবই কৃষিকাজ করত, সবাই আগে কৃষিকাজ করতো। বর্ণাশ্রম কোথা থেকে আসবে? বিপ্লব করতে বসে শুদ্ধ তখন কথা আসেনি। ঠাকুর বলছেন আগে সবাই কৃষিকাজ করত, তার মধ্যে কেউ হয়তো কৃষি গবেষণার দিকে নজর দিল, রিসার্চ করতো কৃষিটা কেমন করে ভালো করা যায়, কেমন করে উন্নতি স্তরে করা যায়। কেউ আবার রক্ষণ ব্যাপারের দিকে ঝোঁক দিল, কৃষিটাকে কেমন করে রক্ষা করা যায়,
যে ধান টাল হচ্ছে, গাছগাছরা হচ্ছে, ফল টল হচ্ছে, এগুলো কেমন করে রক্ষা করা যায়। কেউ সেদিকে, কেউ গোরক্ষা করলো, কেউ বাণিজ্য ইত্যাদির দিকে বেশি দৃষ্টি দিল। কৃষিরা ব্যবসা করতো, কৃষি হয়েছে, ধান চাল কেমন করে ব্যবসা করবে, এদিকে বেশি ঝোঁক দিল। আবার এর মধ্যে কেউ বা সবার সেবার দিকে মনোযোগ দিল। দেখেন এখানে কিন্তু 4টা বর্ণাশ্রম কথা ঠাকুর বলে গেলেন। কৃষিকাজ করতো সকলেই, কৃষিকাজের মধ্যে ডিফারেন্স ছিল। কৃষিটা কেমন করে ভালো করে হবে এই কেউ চিন্তা করলো, আর কেউ কৃষিটা কেমন করে রক্ষণাবেক্ষণ করবে এটা চিন্তা করলো। এদেরকে বলে দিল, আমি বলছি আর কি, এদেরকে বলে দিল ক্ষত্রিয়। আর কেমন করে ভালো হবে ইত্যাদি যে চিন্তা, তাকে বলা হলো বিপ্র। এটা আমি নাম দিচ্ছি, ঠাকুর বলেননি। ঠাকুর বলছেন গবেষণার দিকে নজর দিল, কেউ রক্ষণাবেক্ষণের দিকে নজর দিল, কেউ গোরক্ষা বাণিজ্য ইত্যাদি বেশি করে কেমন করতা দেয় সেদিকে নজর দিল, আর কেউ বা এগুলি সকস সেবার দিকে মনোযোগ দিল। এই ঝোঁকগুলি দেখা দিল সংস্কার থাকার দরুন। কেন এই ঝোঁকগুলি আসলো বলেন তো? এটি কৃষিকাজ করলো আগে সকলেই, তার মধ্যে ডিফারেন্সিয়েশন ছিল ঠাকুর বলছেন। সেই ডিফারেন্সটা কোত্থেকে আসলো? সেই ডিফারেন্সটা আসলো ঠাকুর বলছেন ওইটাও সংস্কারের মধ্যে ছিল। এখানে ভাইব্রেশনের মিলনের, কম্বিনেশন পারমুটেশনের কারসাজি, এখানেই সমজাতীয় গুচ্ছের ব্যাপার। এইভাবে সংস্কার অনুযায়ী বংশ পরম্পরায় চলতে চলতে, করতে করতে ধীরে ধীরে বর্ণ জিনিসটার উদ্ভব হলো। ঠাকুরের কথা, আমার কথা নয়। আমার মনে হয় সৃষ্টির সঙ্গে সঙ্গে এটা আছে, এটা কেউ করেনি, জিনিসটা ছিল, পরে ব্যাপারটা আবিষ্কার করা হয় এবং ওর পোষণের ব্যবস্থা হয়। কি নাইস! দয়াল তুমি কি বলছো? কোত্থেকে সৃষ্টি হলো, বর্ণাশ্রম কেমন করে আসলো? এই বর্ণাশ্রমে ঘৃণার কোনো ভাব নাই, তুই বড় ছোটের কোনো ভাব নাই। ঠাকুর বলছেন বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংস রাষ্ট্রের জাতি দাস। ভারতবর্ষ যে ঠিকই ছিল একদিন, তার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের মধ্যে বর্ণ আশ্রমটা ঠিক ছিল। বুদ্ধদেবের পর থেকে, বিশেষ করে অশোকের বুদ্ধ ধর্ম, আর বুদ্ধদেবের যে বুদ্ধ ধর্ম সেটা আলাদা। অশোকের বুদ্ধদেব বা তার গুরুর প্রতি তার অনুরাগটা থেকে বর্ণাশ্রমটা ভেঙে দিয়েছেন ঠাকুর বলেন। ঠাকুরের কথা, আমার কথা নয়। এবং সেই থেকে পতন আরম্ভ হলো, অর্থাৎ ইন্টারপ্রিটেশন হয়ে গেল, বর্ণাশ্রম রক্ষা করে চলতে পারলাম না। বিশিষ্ট গুচ্ছকে বিশিষ্ট গুচ্ছের মতো পোষণ দিতে হবে, আবার কখন বিশিষ্ট গুচ্ছকে আর কোন পোষণ দিতে হবে। বিপ্রের পোষণ বিপ্রের মতো, বৈশ্যের পোষণ বৈশ্যের মতো, ক্ষত্রিয়ের পোষণ ক্ষত্রিয়ের মতো, শূদ্রের পোষণ শূদ্রের মতো, এ আমাদের দিতে হবে। শ্রী ঠাকুর বললেন বৃত্তি কখনো হরণ করো না। এই যে বৈশিষ্ট্যগুলো, বিপ্রের কি কি বৈশিষ্ট্য তাও ঠাকুর বলে গেছেন। সেটা ক্রমশ ইভলভ করেছে, বলে গেছেন মানে ইভলভ করেছেন। ইভলভ করেছে মানে স্বতঃস্ফূর্ত ভাবে এটা গজিয়ে উঠেছে অ্যাকর্ডিং টু দ্যাট স্পন্দনের কোহেসিভ এবং কোহেসিভ আর্যের দরুন, স্পন্দনের মিলনের দরুন, কম্পনের একটা সাথে একটা মিলনের দরুন যে গুচ্ছগুলি হলো, সমজাতীয় যে গুচ্ছ হলো, সেখান থেকে শুরু। অর্থাৎ সহজ কথা বলা যায় যে নাম নামই অভেদ আমরা বলি একটা কথা, ওই নাম কম্পন থেকেই এই সমস্ত সৃষ্টি। ঠাকুর যে কোথায় আমাদের নিয়ে গেছেন, কত গভীরে নিয়ে গেছেন, কত যে চিন্তা করার জিনিস আছে, কত যে ভাববার জিনিস আছে, কত যে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়ে গেছে এর মধ্যে, তার কোনো অন্ত নাই। ঠাকুর বললেন যে বর্ণ ভাঙলে ধ্বংস রাষ্ট্র জাতি দাস। আমাদের জাতিটা দাস হয়ে গেল কবে থেকে? অশোকের আমল থেকে, যখন বর্ণ আশ্রমটা আমরা ভেঙে দিলাম,
বহু সম্ভ্রান্ত ঘরের মেয়েরা নিকৃষ্ট জাতের ছেলেদের বিয়ে করতে লাগলো, আর পুরুষরা সন্ন্যাস গ্রহণ করলো, প্রব্রজ্ঞা গ্রহণ করলো। এই যে ভাঙনটা আসলো, ঠাকুর বিশেষ করে বলেন এই ভাঙনের ফলে জাতি দুর্বল হয়ে গেল। আমাদের দেশে কেউ আক্রমণ করতে পারেনি, দেশ তখন দুর্বল হয়ে গেল, তারপর বিদেশি আক্রমণ হলো। এর আগে কেউ টু শব্দ করতে পারেনি ভারতবর্ষের উপরে। সোনার দেশ ছিল, দেবতার দেশ ছিল। কেন? ওই বর্ণাশ্রম ঠিক ঠিক মতো পালিত হয়ে আসছিল। এই বর্ণাশ্রমের মধ্যে কোনো আনএমপ্লয়মেন্ট প্রবলেম ছিল না। কুতুব মিনার যে তৈরি করেছে, তার যে রাস্টলেস যে স্টিল, এটা আমাদের ভারতীয়দের মাথা থেকে আসছিল, যারা ওই কাজ করত। ঢাকাতে একটা কামান আছে, যেই কামানটা ওখানকার কামার লোকেরা করেছিল। ঢাকার মুসলিমটা রেশমি কাপড় যেটা, সেটা নাকি রোমের যারা পরিচালক বাবুদের যে মাথার পাগড়ি, ওই পাগড়ির মধ্যে ওই মসৃণ লাগতো। সেই মসৃণ না দিলে পাগড়ি ঠিক মতো বানানো হতো না। এই যে স্কিলনেস, এই যে দক্ষতা, এই যে বৈশিষ্ট্য, যার যার কাজ করার মধ্যে দিয়ে সেটা ডেভেলপ করে। তো ডেভেলপ করলে এখন ভাঙলো কেন দাদা? ভাঙলো এই জন্য যে যার যার বৈশিষ্ট্য অনুযায়ী কাজ আমরা করলাম না। শ্রী শ্রী ঠাকুর বলেন, তুমি ব্রাহ্মণ, তুমি এখন জুতোর দোকানে কাজ করো, জুতো সেলাই করো, তার মানে তুমি যে কবলার যে তার কাজটা তুমি নিয়ে নিচ্ছ, তার বৃত্তিহরণ করলা। ঠাকুর সমাজে এই বৃত্তিহরণ ছিল না, বৃত্তিহরণ করা অনুচিত। তুমি একটা লোকের এমপ্লয়মেন্টের থেকে তাকে চ্যুত করলা, তুমি তার কাজ করে অর্থ আহরণ করছো। তুমি তা করতে পারো, কিন্তু তুমি অর্থ নিতে পারো না, এই কথা ঠাকুর বলেন। ঠাকুর বলেন মানে এটাই ঠিক। তাতে হয়তো কি, স্ববৈশিষ্ট্যে প্রত্যেকেই ওইসব বিষয়ে রিসার্চ করে, গবেষণা করে ক্রমশ বড় হতে পারত। কিন্তু সেই জিনিসটা আমরা ভেঙে ফেলেছি। কম্পিটিশন মার্কেট এসে গেছে। এই দেখেন, একটা পরীক্ষার জন্য কত লক্ষ লক্ষ লোক অ্যাপ্লাই করে, তার মধ্যে বিপ্লব করতে বৈশ্য সূত্র সব আছে। কাজটা হচ্ছে হয়তো ইঞ্জিনিয়ারের কাজ, কাজটা হচ্ছে হয়তো দেশরক্ষার কাজ, পুলিশের কাজ, বা কাজটা অন্য ডিপার্টমেন্টের অন্য কিছু কাজ আর কি। সেই কাজের জন্য এখন সকলেই আমরা অ্যাপ্লাই করি, তাই দেবে আনএমপ্লয়মেন্ট হবে না কেন? আগে সেটা নিয়ম ছিল না, এটা বলতে চাচ্ছেন ঠাকুর। এবং সেভাবেই আমাদের দেশটা চলে আসছিল। সোনার ভারত তো একদিনে হয়নি, সোনার ভারত হইতেও সময় লেগেছিল। কালচার করতে 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 হয়। রিসার্চ ম্যাডাম কুরি একদিনে এক্স রে বের করে নাই। ম্যাডাম কুরি দম্পতি করে 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 আইনস্টাইন একদিনে MC স্কয়ার করেনি। জার্মান ছিল আর ছিল, ওদের যে মিলন ছিল বহু, এদের চেষ্টা করে 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 রিসার্চ করে করে বের করেছে MC স্কয়ার। ই মানে এনার্জি, এম মানে মাস, সি মানে ভ্যালোসিটি অফ দ্য লাইট। এই যে অ্যাটম বোমের প্রাণ হচ্ছে ওইটা। এগুলি রিসার্চ করে করে, অর্থাৎ সংস্কার মাফিক যার যার বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করার মাধ্যমে সেই জিনিসটাতে সে পোক্ত হয়ে উঠে। এখনো আমাদের দেশে বৈশ্যরা, আমি বহু বাড়ি যেতাম, সাহাদের বাড়ি, ওরা আমাদের খুব করে খাওয়াইতো। ব্রাহ্মণ তো আমি, খুব করে খাওয়াইতো, সাহারা খুব করে খাওয়াইতে ভালোবাসে, খাও যত পারো। বৈশ্য যদি এখন আমাদের সেবা না দেয়, বামুন টামুনকে সেবা না দেয়, ঠাকুর বলেন বিশেষ করে বৈশ্যরা ব্যবসা করতে বাইরে গিয়ে বিদেশি মেয়ে নিয়ে টিয়ে এসে ওরা বলতে লাগে, ওই বামুনকে আবার তুমি কেন ভিক্ষা দিচ্ছ, কেন টাকা দিচ্ছ? এসে প্রলোভনে পড়ে বৈশ্যরা বৈশ্যের কাজ করলো না, বিপ্ররা বঞ্চিত হলো। তারা তাদের অর্থ নাই, কি করবে? আপদ ধর্ম হিসাবে আমি তখন বাধ্য হয়ে অন্য কাজ করলাম। আজকাল সমাজের মধ্যে সেই অবস্থা হয়ে দাঁড়াইছে আমাদের। আর ঠাকুর সুজায় কি বলছেন? তোমরা উঠো, তোমরা জাগো, তোমরা লাগো,
এখনো তোমাদের মধ্যে বর্ণাশ্রমের যে ছিটে ফোটা জিনিসগুলো আছে, তোমরা যদি চেষ্টা করো, তোমরা আবার দাঁড়াতে পারবা, আবার উঠতে পারবা। জাতি দুর্বল হয়ে গেল। সোমনাথের মন্দির আক্রমণ করলো, 50,000 বেটপাটিকে মেরে ফেললো। আপনি বুঝতে পারেন কিরকম দুর্বল হয়ে গেছে। আমরা হুং শব্দ করলাম না, আমরা এখন মার খেয়েই যাচ্ছি, মার খেয়েই যাচ্ছি, মার খেয়েই যাচ্ছি। মেরুদণ্ড ভেঙে গেছে। আর কুসংস্কার এসে আমাদের আরো সর্বনাশ করেছে। এই বামুনদের কুসংস্কারে কাশ্মীরে একজনও মুসলমান ছিল না। সুলতান আমলে মুসলমান করতে লাগলো, তারা আবার হিন্দু হইতে চাইলো, কিছুতেই আমাদের পণ্ডিতরা সেটা অ্যালাউ করলো না। জিন্নার ঠাকুর দ্বারা গোলকদাস মেহেন্দি ছিলেন গুজরাটের ব্রাহ্মণ। বেচারা কষ্ট পড়ে ইচ্ছা করে মাছের ব্যবসা করেছিল, অন্যান্য ব্যবসা করে সমাজ থেকে তাকে চ্যুত করে দিল। আবার সেই গোলকদাস মেহেন্দি তার ছেলে টেলে সব নিয়ে, নাতিপুতি সব নিয়ে সারা মুসলিম হয়ে গেল। কেন? অপসংস্কারের জন্য, হিন্দুদের গোলামির জন্য। আমাদের ধর্মের মধ্যে গোলামি ঢুকে গেছিল বেশি, সুসংস্কার ছিল না, কুসংস্কার বেশি ঢুকে গেছে। অন্ধকারে আমরা আপ্লুত হয়ে গেছিলাম। আমরা দাঁড়াবো কেমন করে? কিন্তু এখনো বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে শ্রী ঠাকুর বলেন, বাংলা বিহার উড়িষ্যার মধ্যে যদি ঠিক ঠিক মতো কৃষি হয়, সমস্ত ভারতবর্ষের মধ্যে এটা সাপ্লাই করতে পারবে। এবং তিনি একটা ইংরেজি বলছিলেন, দি এই দেশগুলি এগুলি বলছে কি, গ্রেনারি অফ ইন্ডিয়া। সমস্ত ভারতবর্ষকে ওরা পোষণ দিতে পারত। এইসব কথা এই বইটার মধ্যে আছে, যে বইটা আমি বললাম আপনার কাছে, বন এবং বর্ণাশ্রম প্রসঙ্গের মধ্যে এইসব বইটার মধ্যে আছে। এগুলি আমার নিজের কথা নয়। দুঃখ এই, বেদনা এই, আমরা আমাদের সংস্কৃতিকে, ঐতিহ্যকে, এগুলি আমরা হারিয়ে ফেলেছি। এগুলিকে আমরা জলাঞ্জলি দিয়েছি, যার জন্য দুঃখ আমাদের আজকে ধরে বসছে। এখনো ঠাকুর কেশবকে বলছিলেন, আপনাদের মধ্যে যেই সংস্কারগুলি জেগে আছে, আপনারা যদি এখনো চেষ্টা করেন, রক্তের ধারা যা আপনাদের মধ্যে বসে আছে, ঠিক ঠিক মতো যদি আপনারা কাজ করেন এবং দাঁড়ান, তো পৃথিবীর চেহারা পাল্টে যাবে। সুতরাং আজকে আমি আর বেশি বলছি না, এটুকুতে এখানে শেষ করলাম। পরবর্তী সময় আরো বলার চেষ্টা করবো। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমরা আমাদের পরম সৌভাগ্য। পারতে হবে না, সোনালি দেখে ঝাঁস তো শরীর থেকে কতক্ষণ হয়ে গেছে।